রেকর্ডিং চলছে আপনাদের, ওকে, চলুন। সো প্রথমে হচ্ছে মাইন্ডের পাঁচটি ফ্রেম। পাঁচটি ফ্রেম কি কি আছে খুব মন দিয়ে শুনবেন আজকের এবং সাবজেক্ট খুব, মানে আজকের ক্লাসে কোনো একটা নাম আছে কি যাচ্ছে এই সাবজেক্টটা মানে বেসড অন আমি দ্যাট সাবজেক্টটা সাবজেক্ট? বলছি। আজকে হচ্ছে নিউরোপ্লাস্টিসিটির উপর, যেটা কমপ্লিট হয়নি আগের সপ্তাহে, তারপর থেকে হচ্ছে আজকে নিউরোপ্লাস্টিসিটির ব্রেন ফ্রেম। ব্রেনের যে ফ্রেম, আমাদের থট প্যাটার্নের যে ফ্রেম, সেটা কিরকম সেই অনুযায়ী, সিলেবাস অনুযায়ী। চলুন, আজকে কি আছে আমাদের, আহ, পাঁচটি ফ্রেমের মধ্যে আজকে তিনটি আলোচনা করব, আর বাকি দুটি থাকবে যেটা নেক্সট ক্লাসে হবে। তিনটি অনেকটাই বড়, তাই আজ তিনটি আলোচনা করব। ফার্স্ট, প্রথম ফ্রেমের মধ্যে আসছে যে স্ট্রাকচার অফ মাইন্ড। স্ট্রাকচার অফ মাইন্ডের মধ্যে ফার্স্ট ফ্রেমে আছে রিয়াকশন আর রেসপন্ড। রিয়াকশন আর রেসপন্ড কি? রিয়াকশন হচ্ছে, মন দিয়ে শুনবেন এই জায়গাটায়, ধরেন আমার একটা প্রশ্ন, আপনারা গরম লাগছে, আপনি বাড়িতে এসেছেন, দেখছেন খুব গরম লাগছে, বাড়িতে এসেছেন গরম লাগছে, আপনি কি রেগে যাবেন? রেগে গিয়ে বলবেন যে কেন এতক্ষণ অবধি ফ্যানটা চালাওনি, আমি এসে বসে আছি তুমি দেখতে পাচ্ছ না? না আপনি নিজে উঠে গিয়ে ফ্যানটা চালিয়ে দেবেন? কোনটা? না এটা করবেন, গরম লাগছে বলে রেগে গেলেন, না উঠে গিয়ে ফ্যানটা বা এসিটা চালিয়ে দেবেন? কোনটা করবেন? স্বভাবতই উঠে গিয়ে ফ্যান বা এসি চালাবেন গরম লাগলে, রিয়াকশন দেবেন না, তাই তো? সো কিন্তু এটাও ঠিক, অনেক, এটা তো মনে হয় সিচুয়েশনাল। এটা তো হ্যাঁ মনে হয় সিচুয়েশনাল, আমি মানে বলছি শুনুন কখন না, রিঅ্যাকশন হইতে পারে, না না কখনো রেসপন্স হইতে সিচুয়েশনাল পারে। নয়, আমি বলছি শুনুন না, শুনুন। ফার্স্ট অফ অল হচ্ছে যে রিয়াকশন, রিয়াকশন আর রেসপন্ড। রিয়াকশন কি? না কোনো থটের পরিপ্রেক্ষিতে রিয়াকশন, কোনো অ্যাক্টিভিটির পরিপ্রেক্ষিতে রিয়াকশন, আর কোনো অ্যাক্টিভিটির পরিপ্রেক্ষিতে রেসপন্ড, দুটো। রিয়াকশন যদি আমি একটু বলি, আমি আরেকটা কথা বলি, অনেক ব্যক্তিত্ব আছেন যারা দেখবেন বিছানায় বসে পড়েছেন বাইরে থেকে এসে, বা কোনো একটা জায়গায় বসে পড়েছেন, বসে পড়ে তাকে পানি দেওয়া হয়েছে, চা দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, তাদের মধ্যে এমন কিছু অ্যাক্টিভিটি হবে, সে নেবে আর চায়ের জায়গাটা রাখতে যেতে পারছেন না, উনি খাটের উপরই রেখে দিলেন বা হাত বাড়িয়ে ঠিক নিচে রেখে দিলেন। দেখেছেন কি দেখেননি? দেখেছেন? কিন্তু ওটার যে রাখার যে একটা জায়গা আছে, সেটা কিন্তু উনি কিন্তু অ্যাপ্লাই করলেন না। কেন করলেন না? তার কারণ হচ্ছে যে তাদের ব্রেন প্লাস্টিসিটি বা নিউরো প্লাস্টিসিটি সেইভাবে নয়। আমি আজ ডিফাইন করব, মন দিয়ে শুনুন, উইদাউট এনি ওয়ার্ড। আমি সবার কাছ থেকে লাস্টে কোয়েশ্চেন নেব, কোনো চিন্তা নেই, বাট আগে মন দিয়ে শুনবেন। প্রথমে হচ্ছে স্কুল বই আয়। নিউরোপ্লাস্টিসিটির, হ্যাঁ, প্রথমে হচ্ছে নিউরোপ্লাস্টিসিটির ফার্স্ট হচ্ছে রিয়াকশন অ্যান্ড রেসপন্স। এবার যদি বলি রিয়াকশন কি রেসপন্ড কি, আমি চিন্তামণির কথা বলছি। চিন্তামণি নাম শুনেছেন? চিন্তামণি, চিন্তামণি এখন ঘটেছে কি, উনি এখন কি করছেন না, উনি আর্মিতে চাকরি পেয়েছে, মিলিটারিতে চাকরি পেয়েছে। মিলিটারিতে চাকরি পেয়ে উনি আহ, নিজের ইউনিটে গেছেন। ইউনিটে গিয়ে দেখছে যে দূরে দাঁড়িয়ে আছে এক সোলজার, একটা পার্কের মধ্যে একটি চেয়ারের পাশে। সোলজারের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে তুমি এখানে দাঁড়িয়েছো কেন? বলছে আমি ডিউটি করছি। বলছে চেয়ারে এখানে কি ডিউটি করছো? না এখানে দাঁড়াতে বলেছে, যে দাঁড়াতে বলেছে। তো তখন সে যেহেতু চিন্তামণি একটু অফিসার ছিল, সেহেতু তার সিও কে জিজ্ঞেস করছে যে ও ওখানে দাঁড়িয়ে আছে কেন? তো সিও বলছে যে ওটা তো আমার সুপিরিয়র জানে, যিনি এখানে নেই, যিনি এখানে নেই আমার সুপিরিয়র জানেন, সুপিরিয়রকে ফোন করেছে। সুপিরিয়র বলছে যে ওটা তো আমি জানি না, ওটা আমার সুপিরিয়র জানে, ওটা কন্টিনিউয়াসলি ওই ডিউটিটা কেন আসছে সেটা তো আমার সুপিরিয়র জানে। তখন একদম চিফকে ফোন করা হয়েছে, চিন্তামণি করেছে, জানতে পারছে যে ওই যে চেয়ারটা ছিল সেই চেয়ারটা রং করা হয়েছিল,
তো সেই জন্য প্রথমে ওইখানে একজনকে দাঁড়াতে হতো, কেউ বসে না পড়ে। আর সেই সিস্টেমটা এখন অবধি চলছে, উইদাউট এনি কজ এখন অবধি চলছে। কেউ জানেই না ওখানে দাঁড়িয়ে আছে কেন। তাদের ব্রেন প্লাস্টিসিটি, আমাদের মাথায় এমন কিছু বিলিফ সিস্টেম, ব্ল্যাক হেডস আটকে রয়েছে যেটা কন্টিনিউয়াসলি চলছে, জানেই না কেন চলছে। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, আর একটা এক্সাম্পল দিই, গুরুত্বপূর্ণ কথা। চিন্তামণি বাবু আর্মিতে চাকরি পেয়ে উনি ঢাকায় গেছেন, ঢাকায় গিয়ে একটা ভালো কোয়ার্টার পেয়েছেন। চিন্তামণি বাবুর বিবি যিনি আছেন, খুব মাশাআল্লাহ খুব ভালো রান্না করেন। তো উনি দেখছেন যে চিন্তামণি বাবুর যে রুম আছে, রুমের পাশেই একটা জানলা আছে, এবং জানলার ওই পারে আহ, কিছু মানুষ আছে যারা কাঁচা জামা কাপড় মেলছে ছাদে। স্পষ্ট দেখা যাচ্ছে জানলা দিয়ে যে জামা কাপড়গুলো কি নোংরা, জামা কাপড়গুলো কি নোংরা। তো চিন্তামণি বাবু বলছে যে বিবি দেখো, এখানের বোধহয় পানিটাই প্রবলেম আছে, কিছু জিনিস ছাড়ে না, কাচলেও যায় না, দেখো নোংরা, তাও তারা মিলছে। তো বিবি কিছু বলেনি। পরের দিনকে আবার দেখছে যে নিজে আবার কেচে মিলছে, দেখছে এখনো নোংরা ভাবটা রয়ে গেছে সেই জামার মধ্যে, সেই কাপড়ের মধ্যে। চিন্তামণি দেখতে পাচ্ছে, খুব কাছাকাছি দেখতে পাচ্ছে, তো নোংরা লেগে আছে, দেখতে পাচ্ছে লেগে আছে মানে নোংরা লাগছে আর কি। তো এবার চিন্তামণি বলছে যে তাহলে পানির প্রবলেম নেই, পানিটা তো আমি ইউজ করে দেখলাম, আমাদের এখানে পানির প্রবলেম নেই, তার মানে নিশ্চয়ই সার্ফের প্রবলেম, সার্ফটাকে চেঞ্জ করলেই ওরা ঠিকঠাক হবে। পরের দিন দেখছে মাসাল্লাহ যে একদম চকচকে জামা কাপড় মেলছে তারা। এবার চিন্তামণি যেকে তার বিবিকে জিজ্ঞেস করছে যে তোমাকে যে বললাম, তুমি কি আবার তাদের বলেছো নাকি সার্ফটা বোধহয় চেঞ্জ করেছে দেখো। বলছে না গো না, তোমার কাঁচ যেটা ছিল জানলার ওটাকে পরিষ্কার করেছি আমি, এত নোংরা পড়েছিল, জানলা দিয়ে যাই দেখছো সবই নোংরা লাগছে। এটার উপরে গালিবের একটা কবিতা আছে একদম। যে उम्र गुजर गया आईना साफ करते करते, उम्र गुजर गया आईना साफ करते करते, लेकिन आखिर में धूल तो आंखों का था। আরে শাদ শাদ। বাহ। তাহলে কি হলো, তাহলে এটা হলো যে আপনার দৃষ্টিকোণ। তার মানে কি নিউরোপ্লাস্টিসিটির এটা কি বলা হচ্ছে, রিয়াকশন কি, রিয়াকশন হচ্ছে থট প্রসেস যেটা কিনা চলে আসছে। আর রেসপন্ড কি, রেসপন্ড হচ্ছে যে উঠে অ্যাকশন নেওয়া, যেটা অ্যাকশন নেওয়ার কথা, কাউকে না বলে, কোনো রিয়াক্ট না করে। সো এইটা প্রসেস ফার্স্ট, প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ আসছে, সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট। কজ অ্যান্ড এফেক্ট, কজ অ্যান্ড এফেক্টে আমি একটা দারুণ বিষয় বলি আপনাদেরকে। একটা বাচ্চা খুব তাড়াতাড়ি রেগে যায়, এবং রেগে গিয়ে সে করে কি, সে ভাঙচুর করে, রেগে গিয়ে সে করে ভাঙচুর। এবারে তার আব্বু বলছে যে বাবা তুমি এত রেগে গিয়ে ভাঙচুর করো কেন? বলছে আমার ভাঙতে ইচ্ছা করে, রাগ হলে আমার ভালো লাগে না, মনে হয় কাউকে মারি, ভাঙি কিছু। তো বলছে, তার আব্বু বলছে ঠিক আছে একটা কাজ করো, তোমাকে আমি কিছু পেরেক দিচ্ছি আর একটা হাতুড়ি দিচ্ছি, হ্যামার। তোমার যখনই রাগ হবে তুমি কি করবে, বাইরে যে বেড়াটা আছে বেড়াতে গিয়ে পেরেক পুঁতে দিয়ে চলে আসবে, রাগ কমে গেল, কাউকে মারতে হলো, ওখানে ঠুকে দিয়ে চলে এলে। তো এই করে 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 সে বাচ্চাটা কি করছে, প্রত্যেক দিন যখন রাগ হতো, ভাইয়ের উপর রেগে যেত বা কারোর উপর রেগে যেত, কিছু কোনো অ্যাক্টিভিটি করতো না, বাইরে গিয়ে বেড়াতে পেরেক টুকে দিয়ে চলে আসতো। একদিন দেখছে মানে ব্যারাকটা পুরোটা, বেড়া পুরোটা কালো হয়ে পেরেক চলে এসছে, মানে একটাও জায়গা নেই যেখানে পেরেক নেই। এবার তার বাবা বলছে
যে বাবা এত জমে গেছে, তুমি এটা খুলে দাও। খুলে দিয়েছে, হাতুড়ি দিয়ে টেনে 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 পিছন থেকে মুন্ডু থেকে খুলে দিয়েছে, আস্তে আস্তে খুলছে। দেখছি এত ছোট ছোট ফুটো ওই বেড়ার মধ্যে। তখন এবার ছেলেটা বলছে, আব্বু বেড়াটা তো না রাখা আর রাখা একই ব্যাপার, কারণ এত ফুটো যে তার যে স্ট্রেংথ সেটাই তো আর নেই। তখন বলছে যে দেখো, তুমি বেড়ায় এখন তুমি পেরেক দিয়ে ঠুকেছো এতদিন ধরে, তুমি এখন বেড়ার অবস্থাটা দেখছো। তোমার যে কথাগুলো, তোমার যে ধারণাগুলো, সেটা হচ্ছে তীরের মতো। তুমি যে তোমার আম্মুকে, তোমার ভাইকে এতদিন ধরে পুঁতেছো, তার এফেক্টে কেমন হতে পারে তুমি বুঝতে পারছো? দেখ, তুমি যে রেগে গিয়ে যে রিয়াকশনটা দিচ্ছ, সেই রিয়াকশনটা কতটা হার্মফুল হতে পারে। তাহলে এটা মাইন্ডেড যে আমাদের যে নিউরোপ্লাস্টিসিটি অনুযায়ী নিউরনস যখন সংযোজন হয়, নিউরনস যখন সংযোজন হচ্ছে কি মানে পুরনো বার্তাই নিয়ে যাচ্ছে, স্টপ করছে, তারপর যেখান থেকে স্টপ হচ্ছে সেখান থেকে আবার সেই জায়গা থেকে যে বার্তা আসছে সেটাই নিয়ে যাচ্ছে। তো আমাদের এমন কিছু ব্ল্যাক হেডস আছে, যে হেডসগুলো আমাদের পুরনো বার্তাই বহন করতে বলছে বারবার। আমি আপনাদের বলি, আমাদের দাদি চাচিরা এটা করে থাকেন। বলবেন, মামুন স্যারকে জিজ্ঞেস করছি এবার, বলবেন রাতের বেলা ঝাঁট দিতে নেই। রাতের বেলা ঝাঁট দিতে নেই, শুনেছেন? জি। যুক্তি দিতে পারবেন কেন দিতে নেই? পারবো। বলেন তমাল স্যার। না, মামুন ভাই বলুন, মামুন ভাই বলুন। আহ, না, আমার কাছে তেমন যুক্তি নেই, আপনি বলেন। এটা আগে তো গ্রাম, আগে যেটা দাড়ি চাচিরা বলতো তখন আসলে বিদ্যুৎ ছিল না। তো হ্যারিকেনের আলো বা কুপির আলোতে দেখতো, মানে কুপি বা হ্যারিকেন আমি জানি না আজকের জেনারেশন চিনে কিনা। তো সেই আলোতে ঘরের অনেক ছোটখাটো মূল্যবান জিনিস থাকতো যে ঝাড় দিলে পরে সেগুলো হারিয়ে যায়, যে ঝাড় দিয়ে ফেলে দিলে সেটা হারিয়ে যায়। এইটা হচ্ছে যে তাহলে আর পাবে না, ঘরের বাইরে চলে গেলে তখন তো অনেক দূর খুঁজতে হবে। এই কারণে বলতো যে ঝাড় দিলে পরেও ওইটা যদি পরিষ্কার করতে তাহলে ঘরের একটি কোণাতে রেখে দেয়া, যাতে করে সেখানে যে সুই হোক বা মেয়েদের নাকফুল হোক বা হাতের আংটি হোক বা প্রয়োজনীয় মূল্যবান কোনো জিনিস হোক, সেটা হারিয়ে গেলে যেন ঘরের মধ্যেই থাকে, হারিয়ে না যায়, সেটা যেন ফেরত পাওয়া যায়। এটি হচ্ছে একটি জিনিস। আর এনার্জি বলে, ওই যে মাইন্ডের এনার্জি বলে বা পাওয়ার অফ এনার্জি বলে, যে যখন আপনি ঝাড় দিয়ে ফেলে দেন তখন আপনার যে পজিটিভ এনার্জি আছে এটা বেরিয়ে যায়, এটা আর ঘরে থাকে না। এটা হচ্ছে আরেকটা আইডিওলজি, মানে কি বলে এটাকে, যে উম, কি বলে এটাকে, নিউমারোলজি বলেন বা বুঝতে মেন্টাল পেরেছেন? সায়েন্স বলেন। হুম। এটাকে বলে যে এনার্জি ড্রেন হয়ে যায়, এনার্জি ড্রেন হয়, যেন এনার্জি যেন ড্রেন হয় না না হয়। আসলে আমাদের দাদি চাচিরা তো সেটা জানতেন না, কিন্তু এনার্জি ড্রেন যেন না হয়ে যায় সেটা হচ্ছে আরেকটা ভেতরগত বিষয়। আর ইয়ার বিষয় হচ্ছে কি বলে এটাকে, বাস্তবিক বিষয়, প্র্যাকটিক্যাল বিষয় হচ্ছে যেন জিনিস, ঘরের জিনিস যেন ঘরেই থেকে যায়, হারিয়ে না যায়। একদম। এখানে আরেকটু বলি, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু হ্যাঁ, বলি, বলুন বলুন এ, বলুন বলুন। আমাদের আমাদের এটা যেটা হয়েছে আমি তো পেয়েছি, আমার আম্মা বলতো এটা, ওনাদের একটা বিশ্বাস ছিল কি ভাগ্য চলে যাবে ঘর থেকে। ওই যে এনার্জি, মানে এনার্জি এইটাই এনার্জি বলতো রাত্রে, মানে ঝাড়ু এনার্জি। দিতে না, ভাগ্য চলে যাবে ঘর থেকে, লক্ষ্মী চলে যাবে। আমি এটুকু জানলাম, এই জানি বলে বলছি আর কি। আমি যুক্তি টুক্তি বুঝি না, আমি মানে আমি এটাই বলি বলতো। শুনুন, এবার বলি শুনুন। অ্যাকচুয়ালি ঘটে কি, যে আগেকার দিনে যেমন তমাল স্যার বললেন, এবার আপনিও যেমন বললেন, এবার আমি বলছি, মন দিয়ে শুনবেন। অ্যাকচুয়ালি আগেকার দিনে হ্যারিকেনের আলোতে সত্যি দেখা যেত না যে মূল্যবান জিনিস বেরিয়ে যাবে কিনা। আরেকটা বিষয়, যে অনেক পোকামাকড় বা কীট পতঙ্গ থাকতো যারা খাটের তলায়, মাটির ঘর থাকতো, তো থাকতো। তো সেই জন্য বারণ ছিল। অনেকে বলে যে রাতের বেলা তারা শুনতো না, তো সেই জন্য একটা প্রবাদ বাক্য ছিল, রাতের বেলা যদি ওটা ঝাড়টা দেওয়া হয় তাহলে কিন্তু কি হবে, ভাগ্য চলে যাবে। তো এই রকম কিছু থট আছে, যে থট গুলো হচ্ছে আমাদের পূর্ব পরিচিত, এখনো অবধি চলে আসছে।
এখনো অব্দি চলে আসছে কিন্তু। এইটাই হচ্ছে আপনার নিউরোপ্লাস্টিসিটির একটা পয়েন্ট বললাম, যে যেটা চলছে অনবরত, সেম ভাবেই চলছে, তাকে যতক্ষণ না কোয়েশ্চেন করবেন ততক্ষণ তার পুনরাবৃত্তি হবে না। তো যে থটটা আপনার কাছে আসছে, সেই থটটা যদি স্ট্রাকচারাল না হয়, তো আপনাকে রিস্ট্রাকচার করতে হবে, কগনিটিভ রিস্ট্রাকচার, যে এই থটটা কেন আসছে। আমি যদি আপনাকে একটা কথা বলি, এখানে যতজন আমার প্রোগ্রামে গেছেন তারা আমাকে প্রচন্ড ভালোবাসেন, সবাই ভালোবাসেন, তাদের তুলনা বেশি হতে পারে। কেন? তাদের এক্সপিরিয়েন্স হয়েছে, নতুন করে নিউরোপ্লাস্টিসিটি ঘটেছে। আমি আবারও বলি, ধরেন সবাইকে জিজ্ঞাসা করছি, আপনাদের মধ্যে ধরুন কারোর একজনের অনলাইনে ফ্রড হয়ে গেল, যে ব্যক্তির ফ্রড হয়েছে সে কি আর অনলাইনে বিলিভ করবে? করবে না। নিউরোপ্লাস্টিসিটি অ্যাপ্লাই হয়ে গেছে, যদি হয় আবার দেখবেন যে ব্যক্তি খুব প্রশ্ন করবে এবং বিশ্বাস করবে না সহজে, তার সঙ্গে কিছু না কিছু ঘটেছে 100%। সে যদি আপনাকে বলে যে এটা এটা নয় তো, তার মানে ওটা ওর সঙ্গে ঘটেছে, তাই সে সেটা ভাবছে। কি বলছি বুঝতে পারছেন? তো এই জায়গাগুলো হচ্ছে কি, আমাদের দেখতে হয় যে কোনটা স্ট্রাকচারাল, কোনটা নন স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল যদি না হয় তাহলে রিস্ট্রাকচার তাকে করতে হয়, কগনিটিভ রিস্ট্রাকচার, কোশ্চেন বা চ্যালেঞ্জ ছড়ে দিয়ে। বুঝতে পারলাম? এইবার হচ্ছে তমাল স্যার একটা দারুণ কথা বললো, যে এনার্জি, পাওয়ার অফ ইওর মাইন্ড, 3 নম্বর পয়েন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ। আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকে ভিডিওটা অন করুন, কারণ এই ধরনের এক্সপিরিয়েন্স এর আগে আপনারা কখনো করেননি। প্লিজ এভরিওয়ান অন ইওর ভিডিওস। ইমরান খান স্যার, প্লিজ অন ইওর ভিডিওস। এবং যতজন আছেন প্লিজ অন ইওর ভিডিওস। রনি স্যার, প্লিজ অন ইওর ভিডিওস। এভরিওয়ান এভরিওয়ান। সো আমি যেটা এখন করাবো, সেটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা প্রত্যেকে এটা করবেন এবং খুব গুরুত্বপূর্ণ। আমাদের থট প্রসেস এতটাই স্ট্রং, আমরা যা ভিজুয়ালাইজেশন করি আমরা সেটা ফিল করি এবং সেটাই সত্যি হয়। ঠিক আছে? এমন কিছু জিনিস আপনাদের এই মুহূর্তে দেখাতে চলেছি। ওকে, চলুন সোজা হয়ে বসুন, সবাই স্ট্রেট হয়ে বসবেন। আমি রিকোয়েস্ট করব, যারা করতে চান তারা, আমি তাদেরকে যখন সাবকনসিয়াস মাইন্ডে ভিজুয়ালাইজ করাবো, তারা যেন ভিজুয়ালাইজ করেন, তবে গিয়ে এই প্রসিডিওর বুঝতে পারবেন। ঠিক আছে? একটু অ্যামেজিং কিছু মনে হতে পারে, কনসাস মাইন্ডে আসবেন না, সাবকনসিয়াস মাইন্ডে থাকবেন, দারুণ মজা লাগতে পারে। এবং আপনার সঙ্গে যদি আরো কেউ থাকে তাকেও করাতে পারে, এবং দেখবেন যেটা কতটা এফেক্টিভ। ঠিক আছে? রেডি? তো আমরা কি করব এই মুহূর্তে, আমরা হাতে হাতে এনার্জি আনবো। কি করব? হাতে এনার্জি আনবো। ওকে, তো স্ট্রেট হয়ে বসি আমরা, সোজা হয়ে। সোজা হয়ে বসার পর চোখ বন্ধ, ধীরে ধীরে শ্বাস নেব নাভি অবধি, ধীরে ধীরে শ্বাস ছাড়বো, ধীরে ধীরে শ্বাস নেব নাভি অবধি, ধীরে ধীরে শ্বাস ছাড়বো এবং ধীরে ধীরে শ্বাস নেব নাভি অবধি, ধীরে ধীরে শ্বাস ছাড়বো। এইবার ডিপ ব্রিথ করব ধীরে ধীরে নাভি অবধি, এবং ফিল করব নেচারের কসমিক এনার্জি আমার শ্বাসের মধ্যে দিয়ে বডির মধ্যে গিয়ে
আমার হাতের তালুর মাঝখানে আসছে এবং গরম ফিল হচ্ছে। ঠিক আছে, স্টার্ট। শ্বাস নিন ধীরে ধীরে, নাভি অবধি ফিল করুন নেচারের কসমিক এনার্জি আপনার শ্বাসের মধ্যে দিয়ে বডির মধ্যে প্রবেশ করে আপনার হাতের তালুর মাঝখানে জমা হচ্ছে। নেচারের কসমিক এনার্জি আপনার বডির মধ্যে দিয়ে গিয়ে হাতের তালুর মাঝখানে জমা হচ্ছে। শ্বাস নিচ্ছেন, ফিল করছেন শ্বাসের মধ্যে দিয়ে এনার্জি আপনার বডির মধ্যে হাতের তালুর মাঝখানে জমা হচ্ছে। নেচারের কসমস এনার্জি আপনার বডির মধ্যে প্রবেশ করছে এবং হাতের তালুর মাঝখানে জমা হচ্ছে। হাতের তালুর মাঝখানে গরম ফিল হচ্ছে, গরম একটা এনার্জি সেন্সেশন হাতের তালুর মাঝখানে হচ্ছে, গরম ফিল করছেন আপনি। নেচারের কসমিক এনার্জি শ্বাসের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আপনার দুটি হাতের তালুর মধ্যে স্টোর হচ্ছে, হাত গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, ভিজুয়ালাইজ করছে আগুনের মতো গরম হচ্ছে আস্তে আস্তে। 1 2 3 কাউন্ট করবো, চোখ খুলবেন। 1 2 and 3, ওপেন ইউর আইজ, ওপেন ইউর আইজ। এবার বলুন কারা কারা গরম অনুভব করেছেন। হাতের মাঝখানে সেন্সেশন এবং গরম অনুভব কারা কারা করেছেন। মাইক অন করে বলতে পারেন, এরপরে অনেকগুলো অ্যাক্টিভিটি করাবো। আমার তো স্যার এখনো মনে হচ্ছে গরম। আচ্ছা, গরম এখনো মনে হচ্ছে। আমার আমার বেশি গরম হয় না, মিডিয়াম স্যার, মিডিয়াম গরম করতে পেরেছি। গরম হয়েছে মোটামুটি, ঠিক আছে, সেন্সেশন প্রথম হ্যাঁ প্রথম তো। হ্যাঁ, হ্যাঁ প্রথম প্রথম। হ্যাঁ, এটা পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড, ঠিক আছে, সবকিছুই আপনাদের দেখুন। এখনো হাত দুটো কাছে নিয়ে এলে একটা শিরশিরিনি ভাব হাতের তালুর মাঝখানে ফিল হবে, একটা ফিল হবে, একটা শিরশিরিনি ভাব দেখুন হাতের তালুর মাঝখানে অটোমেটিক্যালি ফিল হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা এনার্জি, কসমিক এনার্জি, বুঝতে পেরেছেন। এবারে আমি আপনাদের একটা দারুণ বিষয় দেখাচ্ছি পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ডের। ঠিক আছে, একটা দেয়াল অনুভব করব। কি করব? একটা দেয়াল। ইনভিজিবল দেওয়াল, ইনভিজিবল দেওয়াল। ঠিক আছে, রেডি? রেডি তো? তো আবার এবার আমরা যখন করব, এবার একটু ডিপে যাব, গিয়ে তারপর করব। ওকে, চলুন, চোখ বন্ধ, হাতটা ভালো করে বুঝুন, আমার দিকে দেখুন। হাতটা ঠিক এরম ভাবে যেমন দেওয়ালে রাখা হয় ঠিক এইভাবে থাকবে। চোখ বন্ধ, চোখ বন্ধ করুন সবাই। এইভাবে হাতটা থাকবে, এইভাবে সমানভাবে, যেমন দেওয়ালে হাত দিই তেমন থাকবে সমানভাবে। চোখ বন্ধ করব। ক্লোজ ইউর আইজ, ক্লোজ ইউর আইজ। শ্বাস নিন, ফিল করুন এনার্জি বডির মধ্যে যাচ্ছে। শ্বাস নিন, ফিল করুন, ডিপ, টেক এ ডিপ ব্রিথ। এনার্জি বডির মধ্যে যাচ্ছে, এনার্জি বডির মধ্যে যাচ্ছে। আপনার হাত দেওয়ালে পুরো সাঁটে গেছে, হাত দিয়ে আছেন আপনি একটি ইনভিজিবল দেওয়ালে। আপনি একটি ইনভিজিবল দেওয়ালে হাত দিয়ে আছেন। দেওয়ালটা বিশাল শক্ত, ঠেলতে পারছেন না। আপনি ভর দিয়ে আছেন পুরো দেওয়ালের উপর, ঠেলবার চেষ্টা করছেন দেওয়ালটাকে, কিন্তু পারছেন না। আপনার হাত ভারী হয়ে যাচ্ছে এবং ঠেলতে পারছেন না। একটা কাঁচের ইনভিজিবল দেওয়াল ফিল করছেন, ঠেলবার চেষ্টা করছেন, হচ্ছে না। দেওয়ালটা আপনার সামনেই হাত দিয়ে আছে।
দেওয়ালটা ইনভিজিবল, দেওয়ালটা অনুভব করছেন আপনি, ঠেলতে পারছেন না দেওয়ালটা। 1 2 3 কাউন্ট করবো, চোখ খোলো, হাত নামিয়ে দিই। 1 2 and 3। এবার বলুন কতজন দেওয়ালটা ফিল করেছে? এগুলো কি? এগুলো নিউরোপ্লাস্টিসিটি। যে থট দিচ্ছেন সেই থটকে ক্রিয়েট করে দিচ্ছে। কতটা পাওয়ারফুল দেখতে পাচ্ছেন? করতে পেরেছেন তো? যে থট দিচ্ছেন সেই থটকে রিয়েলিস্টিক করে দিচ্ছে। তাহলে আপনি যদি যে থট ভাবছেন, যদি রেসপন্স না করেন, যদি রিয়াকশন দেন, তাহলে রিয়াকশন থট আপনার কাছে আসবে। আর আপনি যদি রেসপন্ড করার থট অনুভব করেন, রেসপন্ড করবেন আপনি। এই জায়গাটাতেই হচ্ছে ব্যাপার নিউরোপ্লাস্টিসিটি। ওকে, এইবার আর একটা বিষয়, লাস্ট এটা অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি কেন লাস্ট করাবো? কেননা এই অ্যাক্টিভিটি একটু টাফ, তো এই অ্যাক্টিভিটি আমি করাতে চাই। এই অ্যাক্টিভিটি চোখ বন্ধ করে কিছু অনুভব করা যায়, কারা করবেন দেখি। বোর হবে না তো? ভালো লাগছে তো নাকি মামুন জি স্যার। স্যার? ভালো লাগছে তো মামুন বাবু? করতে পারছেন তো? ভালো লাগছে তো? থ্যাংক ইউ। হ্যাঁ, রনি করতে পারছিস তো? জি স্যার, ইনশাল্লাহ। এবারে বলে দিই, এই জায়গাটায় হয় কি, অ্যাকচুয়াল যারা থেরাপিস্ট হয়, যে ধরনের পেশেন্ট তার কাছে আসে, তারা কি করে নিউরোপ্লাস্টিসিটি অ্যাপ্লাই করে তাদেরকে সেই পজিশন থেকে বার করে নিয়ে চলে আসে। কি বললাম বুঝতে পারলেন? এবং এই নিউরোপ্লাস্টিসিটির দ্বারা আপনি কারোর নামও ভুলে দিতে পারেন, সে কি ভাবছিল সেটাও ভুলে দিতে পারেন। ভেরি এফেক্টিভ, ঠিক, খুব মজাদার। ঠিক আছে, যেটা বলতে এসছে, ধরুন রাগারাগি করতে এসছে, তার ব্রেনে এমন ইলিউশন ক্রিয়েট করলেন যে সে ভুলেই গেছে যে কি বলতে এসছে। নিউরোপ্লাস্টিসিটির দ্বারা সম্ভব এটা। ঠিক আছে, খুব বড় পার্ট এটা, বলুন। চলুন এই অ্যাক্টিভিটিটা করছি। আচ্ছা, এই অ্যাক্টিভিটিতে আপনারা কিছু সংখ্যা আপনাদের দেব। এটা আমি সংখ্যা দেব, আপনারা কি করবেন একটু বলি। আমি আপনাদেরকে আলফা থেকে থিটা লেয়ারে নিয়ে যাব, নিয়ে গিয়ে আপনাদেরকে একটা একটা বলে নিয়ে যাব, বল, এবং সেই বলে আপনারা একে অপরের মুখ দেখতে পাবেন। আপনারা আপনারা নিজে থেকে কি কি নাম্বার দেখতে পাচ্ছেন, ভাবতে কিছু হবে না, কি কি নাম্বার দেখতে পাচ্ছেন এটা দেখবেন খালি, আর কিচ্ছু না। ঠিক আছে, কি কি নাম্বার দেখতে পাচ্ছেন। ওকে, রেডি? রেডি? সবাই রেডি? চোখ বন্ধ করবেন, ডিপ ব্রিথ নেবেন অ্যান্ড এক্সিল করবেন। এটা 8 থেকে 10 বার করবেন চোখ বন্ধ অবস্থায়। ব্রিথ ইন অ্যান্ড এক্সিল, ঠিক আছে? ওকে, রেডি? 1 2 3 স্টার্ট। ক্লোজ ইউর আইস, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে হোল্ড করুন, আবার ধীরে ধীরে ছাড়ুন, 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 আবার শ্বাস নিন, হোল্ড করুন, আবার ছাড়ুন, আবার নিন, হোল্ড করুন, আবার ছাড়ুন, আবার নিন, হোল্ড করুন, আবার ছাড়ুন, আবার নিন, হোল্ড করুন,
আবার ছাড়ুন, রিল্যাক্স, রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। 10 to 1 কাউন্ট করব, আপনারা মনের একদম গভীরে পৌঁছে যাবেন এবং মনের কালো পর্দা দেখতে পাবেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। মনের অনেক গভীরে পৌঁছেছেন। এই জায়গায় দেখুন একটা গোল্ডেন ব্রাইট বলের মধ্যে ফোকাস করছেন। গোল্ডেন ব্রাইট বলটা আপনার ঠিক চোখের সামনে, অনেক বড়। এই বলে আপনারা একে অপরকে দেখতে পাচ্ছেন, একে অপরের মুখ দেখতে পাচ্ছেন, খুব খুব করে একে অপরের মুখ দেখতে পাচ্ছেন বলের মধ্যে। বলের মধ্যে একে অপরের ফেস ভিজুয়ালাইজ করতে পাচ্ছেন। ওই যে বলের মধ্যে যে ফাঁকা অংশটি আছে, শূন্যের মতো জায়গা আছে বলের মধ্যে, ফাঁকা অংশটি, ওখানে একটি নাম্বার দেখাচ্ছে। 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দেখাচ্ছে, দেখুন ওখানে একটি নাম্বার দেখাচ্ছে। ভেরি গুড। আবার একটি নাম্বার দেখাচ্ছে, দেখুন শূন্যে ঘুরছে ওটা নাম্বারটা, ভাসমান অবস্থায় বলের মধ্যেই দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন ওই নাম্বারটি। আবার একটি নাম্বার দেখাচ্ছে, দেখুন ভেরি গুড। 1 to 10 কাউন্ট করব, চোখ খুলবেন, নর্মাল হয়ে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওপেন ইউর আইস। চোখ খুলুন ধীরে ধীরে, ধীরে ধীরে চোখ খুলুন, ধীরে ধীরে চোখ খুলুন, ধীরে ধীরে চোখ খুলুন। ব্যাস। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমাকে বলেন কে কি নাম্বার দেখেছেন এক এক করে। স্যার 4 আর হচ্ছে 8, 10। 4, 8, 10। ওকে। আচ্ছা, এই ধরনের নাম্বার আর কতজন দেখেছেন? নাম্বার কতজন দেখেছেন? কে কি দেখেছেন? আমি দেখছি হলো 5, 6, 7। আচ্ছা আচ্ছা, আর মামুন স্যার? 2, 4, 5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2, 4, 5। আচ্ছা ওকে। আর বেলাল ভাই? স্যার আমি গোল খেলার বোর্ডে এই 0 প্লান ফাইটে 2 এবং 7 দেখেছি। কি 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 শুনতে পেলাম না। 2 এবং 7। আচ্ছা, 2 এবং 7, তাই তো? ওকে। আচ্ছা, তমাল স্যার? 9, 5, 7। আচ্ছা, ইমরান বাবু? স্যার আমি শুধু 6 দেখেছি। 6। আচ্ছা, মনিরা ম্যাম? 2, 5, 7, 6। আচ্ছা, দেখতে গেলে যতজন দেখেছেন সিমিলারিটিস নাম্বার কতজন দেখেছেন একটু বলুন দেখি। একই নাম্বার দু একজন দেখেছেন,
কোন কোন নাম্বার দেখেছেন সেটা বলুন তো আগে দেখি। 7 5টা মনে হয় সব ম্যাক্সিমাম দেখেছে, 5 এবং 7। আর একটা নাম্বার আছে 2। হ্যাঁ, একটা 2 আছে। স্যার আমি 2, 3, 5 2 মানে আর 5টা 5টা বেশি। 2 আর 5টা আমি পাঠিয়েছিলাম। 2 আর 5টা আমি পাঠিয়েছিলাম ওই গোল ইয়ের মধ্যে। ওটা আপনারাও যখন পাঠাবেন, যখন শিখতে পারবেন, এটাকে টেলিপ্যাথি বলা হয়। একসঙ্গে মেসেজ পাঠানোর একটা মেন্টাল ওয়ে, টেলিপ্যাথি। পরিষ্কার দেখবেন, আপনারা কিরম দেখেছেন বলছি। আপনারা 3D টাইপের অক্ষর দেখেছেন, 3D টাইপের, তাই তো? 3D ঘুরছে এমন কিছু, তাই তো? শূন্যে 3D, হ্যাঁ, এটাকে টেলিপ্যাথি বলা হয়, প্রসেস অফ টেলিপ্যাথি। এটা নিউরোপ্লাস্টিসিটির দ্বারাই ঘটে। যখন প্র্যাকটিস করাবো নিউরোপ্লাস্টিসিটি আরও ডেপথে গিয়ে, তখন আরও বুঝতে পারবেন। তাহলে বুঝতে পারছেন তো কতটা পাওয়ারফুল নিউরোপ্লাস্টিসিটি। এবং এবং নিউরোপ্লাস্টিসিটির দ্বারা আপনি হিলিং পর্যন্ত করতে পারেন, হিলিং পর্যন্ত করতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনাদের পায়ে হোক, হাতে হোক, কারোর কোথাও ব্যথা হয়, শুধু হাত দিয়ে টাচ করবেন, ঠিক হয়ে যাবে। কতজন দেখতে চান? তোমার ভাইয়ের পায়ে ব্যথা আছে, তোমার ভাইয়ের দরকার এটা। এটাকে বলা আমি হয় ওই মেন্টাল হিলিং। এটাকে কি বলা হয়? মেন্টাল হিলিং। মেন্টাল হেলথ। হ্যাঁ, এই হিলিং এ হয় কি, যে আমাদের নিউরনস কি করে, আমাদের থট অনুযায়ী ওই একই পজিশনে পৌঁছে যায়, পৌঁছে গিয়ে ওই জায়গাটাকে রিপেয়ার করে। মনে হয় বোধহয় আমি হাত দিয়েছি বলে ওটা ঠিক হলো, বাট না, আমাদের কনসেন্ট্রেশন যেই ওই পার্টটার দিকে চলে যায়, অমনি ওই জায়গায় নিউরনসের মানে ক্ষমতা বেড়ে যায়, এবং কিছুক্ষণের জন্য ওই জায়গার ব্যথা, যন্ত্রণা, পেন কমে যায়। এটা হচ্ছে সাইন্টিফিক রিজন। কি বললাম, বোঝাতে পারলাম? মানে এইটা করে আপনি কোনো রুগীকে, ধরুন কথা কথা বলছি, অনেক পেশেন্ট দেখতে পারেন যে যারা প্যানিক অ্যাটাক হয়, তাদেরকে এই অ্যাক্টিভিটি করিয়ে অন্তত 2-3 ঘন্টার জন্য ঘুম পাড়িয়ে দিতে পারেন। তারপর যখন ডাক্তারের কাছে নিয়ে গেল, তারপর আলাদা মেডিসিন দিয়ে তাকে করলো, বাট কিছুক্ষণের জন্য সে স্টেবল হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? এগুলো ট্রিটমেন্ট এবং থেরাপিতে কাজে লাগে এগুলো। কি বলছি বুঝতে পারছেন সবাই? তো নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে এই ধরনের। আর এখানে কিন্তু সায়েন্স আছে। আপনি যদি মনে করে দেখেন, আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনার পুরো মনোযোগ যদি কোনো পেনের দিকে দেন এবং ফিল করেন পেনটা কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, ইনশাআল্লাহ তাআলা কমে যাবে। ট্রাই করে দেখবেন। আমাদের মনের স্যার, প্রচন্ড ক্ষমতা। হ্যাঁ, বলুন। আমি ছোটবেলায় অনেক চঞ্চল ছিলাম, তো অসুখ বিসুখ পাত্তা দিতাম না। তো ওরকম আর কি হতো না, ধর ব্যথা ট্যাথা হয়েছে, কেটে কেটে গেছে, ওগুলো পাত্তা দিতাম না। কিন্তু এখন দেখা যায়, ফিল করি, আর মনে হয় বয়স হচ্ছে, এই জন্য অসুস্থ হচ্ছি বা ব্যথা, এবং ওই ব্যথার দিকেই কনসেন্ট্রেশন দেই। হুম। না, ব্যথার এখন দিকে এইটা তো তাহলে কনসেন্ট্রেশন ঠিক না, না। তখন হচ্ছে আপনার নিউরনস খুব ফাস্ট ছিল, ইয়াং, বাচ্চা, এবং অ্যাক্টিভ থাকে। এই জায়গাটায় অটোমেটিক হিলিং প্রসেস কাজ করে। ঠিক আছে? হ্যাঁ, কোনো তোয়াক্কাই হয় না, কারণ আপনি বডি সবসময়তেই অ্যাক্টিভ, কোনো না কোনো কিছু করছেন, মাথায় কোনো না কোনো কিছু চলছে। আমি আপনাকে বলি, দেখেন অনেকের পায়ে মশা বসেছে, কিন্তু সে পড়াশোনায় বা অন্য অ্যাক্টিভিটিতে এতটাই মগ্ন যে বুঝতেই পারেনি পায়ে মশা বসেছে। দেখেছেন কি দেখেননি? দেখেছেন তো? তাহলে এটাও কিন্তু হ্যাঁ, নিউরোপ্লাস্টিসিটি, যেটা আপনি বললেন। মনই যায়নি ওইদিকে, কেন? মাইন্ড বিজি, নিউরনস অন্যদিকে হুম। বিজি। কি বলছি বুঝতে পারছেন? যা ফিল করাবেন তাই ফিল হবে। আমি একটা প্র্যাকটিক্যালি কথা বলি। তাহলে স্যার অসুখকে পাত্তা দিব না, মানে ব্যাপারটা আসলে কি করবো? ব্যাপারটা হচ্ছে, আপনি পাত্তা দিবেন না নয়, অসুখ বলতে কি, অসুখ বলতে গিয়ে
আপনার ভেতরে দেখুন, প্রথমত শুনুন, আমাদের আল্লাহ তাআলা যে বানিয়েছেন, আমাদের হিলিং পাওয়ার দিয়েই পাঠিয়েছেন। প্রত্যেকটা আমাদের বডির পার্ট হিলিং পাওয়ার জানে, শুধু দাঁত ছাড়া। রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, হিলিং পাওয়ার জানে প্রত্যেকটা বডি পার্ট। আর আমাদের মেডিসিন কি করে? মেডিসিন করে হচ্ছে আপনাদের বডির মধ্যে যে ইমিউনিটি পাওয়ার আছে সেটা বাড়িয়ে দেয়, এক্সট্রা করে কিছু করে না। এই যে কোভিড-19 ভ্যাকসিন কি ছিল? মিউটেন্ট কোভিডই ছিল, যাতে আপনারা ওটা ম্যাচ করে ওই ধরনের অ্যাক্টিভিটি আপনার স্ন্যাপটিক প্লাস্টিসিটি জেনারেট হতে পারে, মানে ছবি তুলে রাখবে, তারপর অ্যাকশন নেবে, এরকম ব্যাপার আর কি। তা আপনার বডি অলরেডি হিলিং জানে, সেলফ হিলিং আছে, শুধু দাঁতকে বাদ দিয়ে। মেডিসিন হেল্প করে আপনার বডিকে সুস্থ হতে, কিন্তু হিলিংটা হয় আপনার বডি থেকেই। কি বলছি বুঝতে পারছেন তো? তো সেম অ্যাজ আপনার যে থট প্রসেস, আমি আবারও বলছি, ধরেন একটা জিনিস দেখবেন, মানে নিউরনস কেমন করে জিনিসটা। সবাই চোখ বন্ধ করেন তো, চোখ বন্ধ করেন, একটু চোখ বন্ধ করেন, সবাই সবাই চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন। মাটিতে পা পড়ছে আপনার, এবং দেখুন নিচে কত বড় বড় সাপ কিলবিল করছে। আপনি তার উপরে কোনো একটা গাছে বসে আছেন, ফিল হবে তলায় কত বড় বড় সাপ, উপরে আপনি বসে আছেন গাছে। এবার ধীরে ধীরে চোখ খুলুন, পায়ের মধ্যে সিভরিং কাজ করবে, সেন্সেশন কাজ করবে, একটা ফিয়ার আসবে। আসছিল কি আসছিল না বলুন? হ্যাঁ, তাহলে যা ভাবছেন, আপনার ব্রেন কিন্তু বোকা। কি বোকা? না, সে যা ভিজুয়ালাইজ যেটা দেখবে সেটাকেই সত্যি বলে মনে করবে। সে এটা তো যেটা আপনি প্রথম দেখবে, দিন যেটা করেছিলেন, প্রথম দিন আপনি যেটা করেছিলেন, যে তেঁতুল দিয়ে, হ্যাঁ হ্যাঁ, সেম অ্যাজ, একই জিনিস এখানেও একই হয়, জিনিস। এখানে এটা হয়। হ্যাঁ, এবং হাতে যেটা করলেন যে একটা সেন্সেশন না হচ্ছে, ওইটা ওইটা এটাও একই তাই। জিনিস নয়, ওটা একই জিনিস নয়, ওটা আলাদা। না মানে তেঁতুল এবং হ্যাঁ, পায়ের যেটা এটা আপনি এটা একই বলছেন। জিনিস, তেঁতুল আর এটা একই জিনিস ছিল। তো এটা কেন বোঝালাম? না, আপনার মাইন্ড যেটা ভিজুয়ালাইজ করবে সেই পার্টটাই কিন্তু আপনার ঘটবে আপনার জীবনে। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আর নিউরোপ্লাস্টিসিটি প্লাস, মানে এটাকে কি করতে হয়, না আমাদের স্ন্যাপটিক প্লাস্টিসিটি বা আমরা স্যার পরবর্তী। স্যার আমি হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আমি ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারি না। আচ্ছা, দেখো একদিনে তো হবে না, তোমাকে প্র্যাকটিস করতে করতে হবে, কিন্তু এটা মাথায় রাখো, তোমার মাইন্ডে যেটা ভিজুয়ালাইজ হবে তুমি সেই ধরনের আচরণই করবে। কেননা আর একটা বিষয় বলি, আর একটা বিষয় বলি, তোমাকে এখন যদি চোখ বন্ধ করে বলতে বলি যে কোনো একজন ভালো মানুষের কথা মনে করো, ভালো মানুষের কথা মনে করো, দেখো তুমি যাকে পছন্দ করো তার তার মুখটাই ভেসে উঠবে। কেন? তার কারণ কি? তার কারণ, তার মানে তো এটা নয় যে তুমি যাকে চেনো সে ছাড়া আর ভালো মানুষ নেই। এখানে সবাই ভালো মানুষ আছে, অনেক আছে, কিন্তু তাকেই তুমি কেন দেখছো? তার ছবিটা তোমার ব্রেনে ভিজুয়ালাইজ হচ্ছে তাই। আমি এখন যদি বলি যে, কথা কথা বলছি, ঢাকা বাংলাদেশে খুব সুন্দর হালিম পাওয়া যায়, আমি গিয়ে খেলাম, খেতে গিয়ে দেখি ও মা, খেতে ভালো নয় ওই দোকানটায়,
তাহলে কি আর জীবনে আমি ওই ঢাকার ওই দোকানে ঢুকবো? হতে পারতো তো যে ও জানে না, কিছুর মিস্টেক হয়েছে। বাট প্রথম ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, মানে কি প্রথম ইমপ্রেশন ঘটে গেছে আমার সঙ্গে যে খারাপ দিয়ে দিয়েছে, দ্বিতীয়বার কিন্তু ভাববো আমি ওখানে। এটাও কিন্তু সেম অ্যাজ আমরা এত কিছু পড়ছি, এত কিছু জানছি, কিন্তু আমাদের নিজেদের কন্ট্রোল করতে পারছি না। কেন না? আমরা ভিজুয়ালাইজ করতে পারছি না। আমরা তখনই ভিজুয়ালাইজ করতে পারবো যখন আমরা প্লাস্টিসিটি অ্যাপ্লাই করব এবং সেটাকে ফিল করব। ফিল যখন হবে একদিন। আচ্ছা, মামুন স্যার, একটু পার্সোনাল প্রশ্ন করব যদি আপনি পারমিশন দেন। জি স্যার, অবশ্যই। রাতে স্যার কি ডিনার করবেন বলেন? রাতে আমি অলরেডি ডিনার করে ফেলছি। আমি মুরগি আর কি খাইলাম, আর বোধহয় একটা ভাজি কি একটা যেন খাইলাম। আচ্ছা, যাক, খুব সুন্দর। কালকে যখন কালকে ভিজুয়ালাইজ এই করবেন। যে কি যে খেয়েছে সেটা বলতে পারছে না, তার মানে মাইন্ডফুলি খায়নি। না না, ওটা ব্যাপার না। না তমাল স্যার ঠিকই বলছেন। আমি অ্যাকচুয়ালি প্লিজ মামুন ভাই, স্টার্টার বলেন না, স্টার্টার শুনলে পরে না নিজের ভয় লাগে, নিজের ভিতরে ভয় লাগে। বুড়া মানুষ ভাই, ঠিক আছে, যেটা ভালো লাগে। এখানে কেউ না, বুড়া আমরা এটা নাই। বলি যে আপনার তমাল স্যার, আপনার এজ হচ্ছে 12। না, আমার এজ 32, মানে না না, 32 না, সার্টিফিকেটে যাই। 12। অরিজিনাল বয়স আমার অনেক। আমার বয়সে পুরো, আমার বয়সে এখানে কেউ নাই। আর আই এম দ্য ওল্ডেস্ট। ঠিক আছে, আমি বলছি তো যে আপনার বয়স এখন 12। বয়স্ক এখানে তো কেউ নাই। কেউ বলে যে এখন বয়স্ক মাইন্ডফুলি নাই, খেলে সব পরে, ইয়াং। ঠিক আছে। মাইন্ডফুলি খেলে পরে আপনি যখন খাবারটা হাত দিয়ে ধরেন, আপনি মাইন্ডফুলি যদি খান, তাহলে একটি খাবার আপনি যখন টাচ করবেন, টাচ করার সাথে সাথে আপনার হাত টাচ করার সাথে সাথে বলে দিবে যে এই খাবারটা আপনার জন্য পজিটিভ না নেগেটিভ, মানে এটা আপনার জন্য বদহজম হতে পারে কিনা, আপনার শরীরে সমস্যা করতে পারে কিনা, একদম সেটাও ঠিক বলে দিবে, বলেছেন, আপনাকে ইন্ডিকেট একদম করে দিবে। একদম মাইন্ডফুলি খাওয়া, ইচ একদম। এন্ড এভরি সিঙ্গেল আইটেম আপনি মরিচ, কাঁচা মরিচ ধরলে পরে বুঝবেন এই মরিচটা কতটা ঝাল, মুখে দেওয়ার আগে। মাইন্ডফুলি খাওয়া, যেটা আমরা আসলে একদম। করি না, আমাদের ধর্ম যেটা বলে। সরি ফর দ্য ইন্টারাপশন, সরি। আরে না না, সরি কি। আচ্ছা, বোকারা মাঝে মাঝে জ্ঞানীর মতো কথা বলে, আর জ্ঞানীরা না সবসময় না, কম কথা ওইসব বলে। একদম বলবেন না, আমি মানিই না। আচ্ছা, এবারে ঘটনা হচ্ছে কি যে হয় কি, আমাদের জীবনের এমন পরিস্থিতি ঘটে যে আমরা পজিটিভলি ভাবতে চেষ্টা করি কিন্তু করতে পারি না, অনেক সময় ঘটে। আর এটা ঘটে কি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঘটে। ধরুন কথা কথা বলছি যে আমি যদি, দেখবেন অনেক বাচ্চাদের কথা বলছি, অনেক বাচ্চারা আছেন যারা আহ, বয়সের আগেই ডেভেলপ করে যায়। তাদের চিন্তা ভাবনা, যে ধরুন 15 বছরের বাচ্চা 20-25 বছরের বাচ্চার মতো চিন্তা করছে, 8-9 বছরের বাচ্চা 16-17 বছর বাচ্চার মতো চিন্তা করছে। তার মানে এটা জানবেন যে সে কিন্তু অবহেলিত হয়েছে, প্রপারলি ট্রিট পায়নি বলেই তারা আঘাত খেয়ে খেয়ে প্র্যাকটিক্যাল হয়ে গেছে, এবং প্র্যাকটিক্যালিটির জন্য তারা ওই ধরনের কথা ভাবছে। ঠিক আছে। তো এই জায়গাগুলো যে আমরা যখন আঘাত পাই না, আঘাত পেয়ে পেয়ে প্র্যাকটিক্যাল হয়ে যায়। প্র্যাকটিক্যাল হয়ে গেলে না, তখন ইমোশনাল পার্টটা চাপা পড়ে যায়। আর সাবকনসিয়াস মাইন্ড ইমোশনাল পার্ট থেকেই আসছে। আমি দেখেছি, মানে কিছু মনে করবেন না, আমি দেখেছি অনেকে আছেন তাকে যদি আধ্যাত্মিক কোনো কথা বলি, সে আমাকে অন্য একটা এমন একটা প্রশ্ন করে যে সেটা বলতে পারি না, কিন্তু কিন্তু আমি কিছু বলি যে তাহলে তো আর দিন রাত হইতো না, দিন রাত তাহলে মানুষই করতো যদি এটা না হতো। তো ঠিক সেম অ্যাজ তাদের ব্যক্তিত্ব বোধটা কিরকম হয়ে যায় যে তারা এতটাই কষ্ট পায় যে কষ্টটাকেই তারা ধর্ম বলে মনে করে ফেলেছে। মানে কষ্টটাই বোধহয় আসল কিছু, বাকি আর কিছু নেই। আমি এত কষ্ট করে বড় হয়েছি, দেখবেন কথা কথা বলছি, এক মায়ের কথা বলছি। আমি একটু বিভিন্ন অ্যাক্টিভিটি করি, তো এক বাচ্চাকে তার মা মারছে, আমি আমার স্টুডেন্টদের নিয়ে চলে গেছি তার বাড়িতে।
নিয়ে তাকে জিজ্ঞাসা করছি তার মাকে যে আপনি এইটুকু মাসুম বাচ্চাটাকে মারছেন কেন? বলছে পড়তে বসছে না, পড়তে চাইছে না। আমি বলছি যে আপনি যদি এই বাচ্চাটাকে 7-8 বছরের বাচ্চাকে যদি আপনি মানে বেল্ট দিয়ে মারেন, এ আপনার কাছে পড়বে? বেল্ট দিয়ে মারছে। লাস্টে আমাকে একটা ওয়ার্ড বললো, বলবেন কি করা উচিত ছিল সেই সময়, কিন্তু আমি সেটা করিনি। আমাকে বললো যে আমার সন্তানকে আমি মারছি, আপনি বলার কে? এটা আমায় বললো। আমি কি বললাম? আমি বললাম যে আমি ঠিক বলেছেন, যেটা আপনি এই সন্তান আপনি পেয়েছেন, কে দিয়েছে জানেন? যে ক্রিয়েটার সে দিয়েছে। আপনি গিয়ে দেখে আসুন, অনেক বাবা মা আছে একটা সন্তানের জন্য হাফ ইত্তেস করে বসে আছে। কোনো দরগা এমন নেই যেখানে যায়নি একটা সন্তান মাগার জন্য। আর আপনি সন্তানটাকে পেয়েছেন, এভাবে মারধর করছেন। এটা শুনে স্তম্ভিত হয়ে গেছে, তারপর কথা বলছে। তো মানুষ এতটাই মানে নিজেদের যন্ত্রণা জ্বালা বাচ্চাদের উপর নির্ভর করে তাদের উপর অ্যাপ্লাই করে ফেলে। হ্যাঁ, এগুলো খুব। আবার একটু ইন্টারভিউ করি। হ্যাঁ, বল। আসলে মনে পড়লো কাহলিল জিব্রানের, বিখ্যাত কবি পারস্যের কাহলিল জিব্রানের একটি কবিতা আছে যে তোমাদের সন্তানেরা তোমাদের সন্তান নয়, তোমাদের সন্তানেরা তোমাদের সন্তান নয়, তারা তোমাদের মাধ্যমে এসেছে ঠিকই, কিন্তু তারা প্রকৃতির সন্তান। তোমরা তাদেরকে তোমাদের মতো করার চেষ্টা করো না, কেননা তারা নিজেরাই নিজেদের মত, আদর্শ এবং পরিকল্পনা নিয়ে এসেছে। বরং তোমরা তাদের মতো হবার চেষ্টা করতে পারো, যদিও তোমরা সফল হবে না। তোমরা কখনো তাদেরকে তোমাদের মতো করার চেষ্টা করো না। তোমাদের সন্তানেরা তোমাদের সন্তান নয়, তারা প্রকৃতির সন্তান। তারা তোমাদের মাধ্যমে এসেছে ঠিকই, কিন্তু তারা প্রকৃতির সন্তান। বাহ, কাহলিল জিব্রান, সুন্দর বিখ্যাত। একদম এটা লেখা। হ্যাঁ, দারুণ দারুণ। তো এটা হচ্ছে বিষয়। তো এখানে সত্যি মানে এই যে নিউরোপ্লাস্টিসিটি কতটা হেল্প করবে এক একটা বাবা মার দিকে। ঠিক আছে, এই ধরুন রেসপন্স, রিয়াকশান, এই যে কজ অফ এফেক্ট, এগুলো যখন অ্যাপ্লাই করবো, এরপরে যখন আরো অনেক কিছু বিষয় আমরা জানবো, যেমন হচ্ছে ধরুন কথা বলছি ফ্রেম অফ এফেক্ট। ফ্রেম অফ এফেক্ট, এটা জাস্ট বলেই কমপ্লিট করব। ফ্রেম অফ এফেক্ট। 5টা ফ্রেম যদি একবার একটু বলতেন, আর বাকি দুটো তো আগামী হ্যাঁ, আমি ক্লাসে বলে দিচ্ছি। বলবেন। আমি একটু বলে ফ্রেম দিচ্ছি। পার্টের নাম একটা হচ্ছে, আমি একটা একটু হচ্ছে বলে দিচ্ছি। রিয়াকশন এন্ড রেসপন্স, একটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট, আর হচ্ছে পাওয়ার অফ ফ্রেম ইওর অফ মাইন্ড। এফেক্ট। ফ্রেম অফ হ্যাঁ, এফেক্ট। ফ্রেম অফ এফেক্ট। ফ্রেম অফ এফেক্ট। ফ্রেম অফ, হ্যাঁ। আচ্ছা, ফ্রেম অফ। আরেকটা হচ্ছে পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, যেটা আমি করালাম। ঠিক আছে। আর একটা লাস্ট হচ্ছে পারপাস অফ এফেক্ট। পারপাস অফ এফেক্ট। পারপাস অফ এফেক্ট। এবারে পারপাস অফ এফেক্টের মধ্যে আরেকটা পয়েন্ট আছে, স্ট্রাকচার অফ এফেক্ট। ঠিক আছে। এই পারপাস অফ এফেক্ট আর স্ট্রাকচার অফ এফেক্টটা, এটা যে দুটো পার্ট আছে আলাদা আলাদাভাবে, এটা আমি নেক্সট দিন করাবো। আর একটা জিনিস করাবো, ফ্রেম অফ এফেক্ট। ফ্রেম অফ এফেক্ট। তো এই দুটো পার্ট আপনাদের নিউরোপ্লাস্টিসিটির মধ্যে করাবো। তার আগে একটা বিষয় আপনারা একটু প্র্যাকটিস করবেন। আজকের মূল ক্লাসের মূল কথা, আপনার মাইন্ডকে যদি রিপ্রোগ্রাম করা যায়, আপনি কিন্তু যে কোনো পারপাসের মানুষকে আপনি কথা বলছি, আপনার মাইন্ডকে যদি আমি এখন রিপ্রোগ্রাম করি, আপনি এই মুহূর্তে যেটা ভাবছেন সেই থটটাকে আপনি পুরোপুরি মুছে ফেলতে পারবেন। আর এই অ্যাক্টিভিটির কারণ কি না, অনেক সময় পিটিএসডি স্টুডেন্ট বা পিটিএসডির পেশেন্ট আপনার কাছে আসবে,
অনেক সময় ফিয়ার অ্যান্ড ফোবিয়াসের অনেক প্রবলেমস নিয়ে আপনার কাছে আসবে। আপনি এই অ্যাক্টিভিটিগুলো করিয়ে তার ভেতর থেকে যে অ্যাংজাইটি আছে সেই অ্যাংজাইটিকে কিছুক্ষণের জন্য বা পার্মানেন্টলি যদি আপনি প্র্যাকটিস করান তাহলে কিন্তু তার মধ্যে থেকে দূর করতে পারবেন ইউজ করে এই নিউরোপ্লাস্টিসিটি। ঠিক আছে, এই 5টা ফ্রেম যদি আপনি অ্যাপ্লাই করেন কোনো বাচ্চার উপর বা কোনো বড় মানুষের উপর, তার জীবনে কোনো ডিপ্রেশন আসবে না। এবং এটাকেই বলা হয় মাইন্ড প্রোগ্রামিং। এটাকে কি বলা হয়? মাইন্ড প্রোগ্রামিং। আর এই প্রোগ্রামিংকেই আপনি প্রথমে বলেছিলেন না যে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম না প্রোগ্রামিং, এই মাইন্ড প্রোগ্রামিং এর আরেকটা নাম হচ্ছে এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। কিন্তু প্রোগ্রাম বলা হয় কেন না, যতক্ষণ না এটা অ্যাপ্লাই হচ্ছে ততক্ষণ প্রোগ্রামই থাকছে, প্রোগ্রামিং হচ্ছে না। আর এটা আপনি কেমনে মনে রাখলেন? আমি তো বলছি অনেক আগে, আমরা মনে আসলো কেমন করে এটা? কোনটা? ওটা এই যে হ্যাঁ, প্রোগ্রামিং এবং প্রোগ্রাম, এটা তো আমি বলছি অনেক আগে, আপনি এখন কেমন বললেন এটা মনে হ্যাঁ, কেন? ওটা থাকে আমার মাইন্ডে থাকে। তো ওই ওই যে বিষয়টা থাকে যে উম, ওই যে ডেফিনেশন যেটা আছে ওটা সেম অ্যাজ, ধরুন আমি আপনাদের বলি প্রোগ্রামিং করিয়ে আমাকে একটু হ্যান্ডেস করে বলবেন আপনারা প্লিজ। তমাল স্যার আপনিও বলবেন, মামুন স্যার, আলম স্যার, সবাই বলবেন একটু আমাকে আপনাদের ওপিনিয়ন বলবেন। আপনারা কি জানেন প্রোগ্রামিং করিয়ে কারোর কোনো বডির পার্টকে অসাড় করে দেওয়া যায়? যায়। স্যার সায়েন্টিফিক্যালি তো মনে হচ্ছে যায়। একদম যায় স্যার, যায়। একদম যায়। কিন্তু আপনি কি জানেন এই সামান্য সায়েন্টিফিক রিজনগুলো নিয়ে কিছু কিছু আহ, মানে কুসংস্কার রটিত কিছু মানুষ এটা নিয়ে ব্যবসা করছে ম্যাজিক দেখানোর নাম করে। এগুলো সায়েন্সের বিষয়গুলো নিয়ে তারা কি করছে না, তারা এগুলো দিয়ে আমি অমুক বাবা, আমি তমুক বাবা। এটা হয় বেশি ইন্ডিয়াতে, বেশি হয় এটা। আমি কিছু মনে করবেন না, আমি এটা জাস্ট বললাম। তো এগুলো সায়েন্টিফিক রিজন। রিসেন্ট একটা গবেষণা দেখা গেছে ইন্ডিয়াতে এখন আফ্রিকায় এগিয়ে আছে এই ইয়েতে। এখন আফ্রিকা এগিয়ে আছে ইন্ডিয়াতে। যদিও ইন্ডিয়া জনসংখ্যা বেশি সেই হিসাবে এই দেখে, কিন্তু কতজন জনসংখ্যায় কতজন এই কাজগুলো করছে সেই হিসাবে এখন আফ্রিকা এগিয়ে আছে এই হ্যাঁ এই হ্যাঁ, মানে আফ্রিকা। অন্যভাবে। আরেকটা জিনিস বলি, আরেকটা বিষয় বলি, এতটাই হার্মফুল এই ব্যাপারটা। ধরুন কথা কথা বলছি, প্রত্যেকের অরা অনুযায়ী তাদের ভিজুয়ালাইজেশন হয়। ঠিক আছে, প্রত্যেকের অরা অনুযায়ী তাদের ভিজুয়ালাইজেশন হয়। বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। দেখুন আপনারা আমার স্টুডেন্ট, যারা আমাকে ফলো করেন দেখবেন কিছু কিছু কথা আমার মতো বেরোয়। কেন না ফলো করেন তাই। তো যে ব্যক্তি যাকে ফলো করে, তো সেম অ্যাজ যখন একটা মানুষ সে যখন তার এই অ্যাক্টিভিটি সায়েন্সের অ্যাক্টিভিটিটা সে যখন কাউকে দেখিয়ে আহ, নিজেকে মহান তৈরি করছে, তো তার তার যারা স্টুডেন্ট হবে কেমন হবে? সেম অ্যাজ, সেম হবে, এবং তারাও গিয়ে সেম জিনিসটাই করবে। কেন করবে না, তার কারণ হচ্ছে এখন শিক্ষিতর পরিমাণ খুব কম। আপনি আপনাদের বললে আপনারা খুশি হবেন যে আমি ইউএনজিসির এই অ্যাপ্রুভালটা নিয়ে এসেছি শুধুমাত্র এই জন্য যে প্রত্যেকটা বাচ্চাদের যাতে শিক্ষিত করা যায়, যাতে তারা কুসংস্কারে না পড়ে, সায়েন্সটাকে যাতে বোঝে এবং নিজেদেরকে তৈরি করতে পারে। এবং সার্বিক উন্নতি মানে তো মেন্টাল হেলথ শুধু নয়, এমন কিছু সে শিখবে, সেই শেখাটা দিয়ে সে নিজে ইনকাম করবে, ইনকাম করে তার সন্তান সন্ততি তার ফ্যামিলি চলবে, তাতে তার মাইন্ডফুলনেস থাকবে। তাই তো, এটাই তো সার্বিক উন্নতি। পেটে যদি খাবার না থাকে আপনি তাকে কিভাবে আপনি ইয়ে করবেন, তাই না? তো এই জন্যই আমি এটা এবার আমি ভেবে দেখলাম যে আমি কত লোককে দেব। একটা টাইম আছে, দেওয়ারও তো একটা পয়েন্ট আছে, কত লোককে দেব।
আর সে নেবেই বা কেন? আমি যদি কিছু মানুষকে যদি উন্নতি করানোর জন্য এমন কিছু শিখিয়ে দিই, সে যদি আর্নিং করতে পারে ইনস্ট্যান্ট, আমার তো কাউন্সেলিং সেশন তো আছেই, এটা তো আলাদা পার্ট আছেই। আমি যদি অনেক কিছু আছে যেগুলো যদি প্র্যাকটিক্যালি শিখিয়ে দেওয়া যায়, বাবা মারা নিজে থেকে বাড়িতে বসে ইনকাম করতে পারে, তাতে তার মাইন্ডফুলনেসও থাকবে, বাচ্চাও শিখতে পারবে। এই জন্যই করেছি, এটাই মূল কারণ। কতজন আমার সঙ্গে সহমত একটু হ্যান্ড রেজ করুন যে না, যে আমার ভাবনাটা ঠিক, যে শুধু মানে মেন্টাল হেলথ দিয়েই হবে না, পেটে ভাতও দিতে হবে প্রত্যেকটা মানুষের। এটা কিন্তু একটা বিষয়। পেটে ভাত না দিলে সে কিন্তু পড়বে না। খিদে পেলে পড়বে কেন সে? আগে তার পেট ভরতে হবে, তবে তো সে পড়বে। এই জায়গাটা। আর মেন্টাল হেলথ কেন? মেন্টাল হেলথটা পুরোটা আলাদা পার্ট। তো ইউএনজিসি বলছে আপনি মেন্টাল হেলথ নিয়ে কাজ করছেন ঠিকই, কিন্তু আমি আপনার সঙ্গে যুক্ত কেন হব? আপনি কি এমন করছেন যাতে আপনার উন্নতি হবে? শুধু তো মেন্টাল হেলথ দিয়ে উন্নতি হবে না, আর কি দিয়ে হবে? আরো অনেক কিছু বিষয় দিয়ে হবে, যেগুলো বললাম, যেগুলো এইটা হচ্ছে ব্যাপার। এটা হলে কি হবে না, সবাই শিক্ষিত হলো, সবাই সব দিক দিয়ে অ্যাওয়ার্ড। আপনাদের করতে হবে কি না, আপনাদের একটা বিষয় করতে হবে, এই এক সপ্তাহের মধ্যে আমাদের এই রিসেন্ট ইন্ডিয়াতে ছুটি পড়ছে, এর মাঝখানে আপনাদের ক্লাস বন্ধ হবে না, ক্লাস নেবে, ক্লাস চলবে। তো আমি চাই আরেকটা ক্লাস আপনাদের নিতে। আপনাদের কি শুক্রবার টাইম হবে? হবে স্যার। মামুন স্যার, কামাল স্যার? স্যার নেক্সট ফ্রাইডেটা সমস্যা। কোন দিন হলে সমস্যা মানে হবে? থার্সডে হতে পারে, কারণ ফ্রাইডেতে আমি এবং মোজাহিদ দুজনে আমরা আরেকটা কোর্সে এনরোল আছি, ওইখানে ক্লাস আছে। যেহেতু ওইখানে সামনের আপনাদের সপ্তাহ কলকাতার, আপনি ছিলেন কিনা জানি না, সৌমিত্র বাগ মজুমদার, আচ্ছা প্রফেসর, উনি ক্লাসটা নেবেন। তো ওই ক্লাসটা মানে শুক্রবারের সকাল, এর পরের শুক্রবার সমস্যা নেই। যদি পুজোর কারণ হয় সেটা তাহলে পরের শুক্রবার হবে, এই শুক্রবার তো না। না, পুজো হচ্ছে রবিবার থেকে, ওই জন্য আমি চাইছি যে এই সোমবার তো আপনার হবে না, সেই জন্য এই সোমবারের ক্লাসটা একটু আগে করিয়ে দিতে চাইছি, যাতে আপনাদের নেক্সট যে দুটো আছে আরো, সেই দুটোটা আরো তাড়াতাড়ি ইয়ে করতে পারেন। তাহলে আজকে সোমবার হলো, শনিবার দিন হতে পারে, বাকিদের কথা বুধবার আমি জানি দিন না, হবে শনিবার হতে পারে। হ্যাঁ হতে পারে। 7:30 থেকে হবে কি? কোনো সমস্যা নেই। বুধবার 7:30। আচ্ছা, আমি একটা কথা বলি শুনুন। আপনাদের যদি আমি মানে দুটো ব্যাচকে যদি একসঙ্গে করাই, অসুবিধা হবে? না অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা নেই স্যার, এটা আমাদের আমরা জন্য নতুন ভালো। আমরা নতুন বন্ধু পাবো। একদম ঠিক। তো ঠিক আছে, কিন্তু এই টাস্কটা আছে আপনাদের, যে এটা আপনারা প্লিজ করবেন, প্লিজ। 3টে স্ট্রাকচার আমি দেখালাম আজকে, যেমন বেলাল ভাই দেখলেন, সবাই দেখলেন। প্রথমে হচ্ছে নাম্বারিং মেথড, যেটা নাম্বারিং মেথডটা দেখালাম না, ভিজুয়ালাইজ করে নাম্বারিং। এইটাকে প্র্যাকটিস করতে হবে। আপনি আপনার সন্তান বা আপনার ওয়াইফ বা আপনার ভাই, যে কেউ স্টুডেন্ট, তার সঙ্গে ফিল করবেন। একটা বল দেখছেন, চোখ বন্ধ করে নিজে থেকেই ফিল করবেন একটা বল। বলের মধ্যে আপনার যে বাচ্চাটি সামনাসামনি আছে তার মুখটা দেখবেন, ফিল করবেন, এবং দেখার চেষ্টা করবেন যে ওইখানে নাম্বার কি আসছে, এবং ফিল করবেন, ওটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। 2 বা 5 বা 10 বা 9 এরকম কিছু দেওয়ার চেষ্টা করবেন। ওটা আপনি ওখানে বসাবেন, বসিয়ে এবার যখন চোখ খুলবেন নিজে থেকে, বাচ্চাটাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি অনুভব করলে, কত নাম্বার দেখতে পেয়েছো। আপনার কনসেন্ট্রেশন যদি ঠিক থাকে, দেখবেন আপনি যেটা ওখানে দেখেছেন সেটাই বাচ্চাটা দেখেছে। এটা একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে?
এটা গেল 1 নম্বর অ্যাক্টিভিটি। দ্বিতীয় নম্বর অ্যাক্টিভিটি হচ্ছে যে নিজের মাইন্ডকে মাঝে মধ্যে রিস্ট্রাকচার করা। রিস্ট্রাকচার কেমন? হাতের যে এনার্জি, এই এনার্জিটা ফিল করবেন যে হাতের কসমিক এনার্জি আসছে, শ্বাস নিচ্ছেন ফিল হবে, হাতের তালুর মাঝখানে কসমিক এনার্জি আসছে ফিল করবেন। এবারে ওটা ফিল করতে থাকবেন, দেখুন হাতটা গরম হচ্ছে কিনা। যদি গরম হয়, এবার তারপরে হাত দুটোকে কাছাকাছি এনে দেখবেন যে ম্যাগনেটিক ফিল আসছে কিনা। এই দুটো ফিল করবেন। এতে কি হবে না, আপনাদের অরা ডেভেলপ করবে। যে অরা ডেভেলপ করবে অমনি আপনাদের থট প্যাটার্ন চেঞ্জ হতে আরম্ভ করবে। বডিতে অরা থাকে, অরা ডেভেলপ যেই করবে থট প্যাটার্ন চেঞ্জ হতে আরম্ভ করবে, কগনিটিভ রিস্ট্রাকচার হতে আরম্ভ হবে। এবার তারপরে যে অ্যাক্টিভিটিগুলো করাবো সেগুলো খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে? এটাকে 7 চাকরা এরকম? না, এটা 7 চাকরার কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে আচ্ছা বডির এনার্জি ফিলিংস এর উপর, নিউরোপ্লাস্টিসিটির বিষয়। আপনি এখন চোখ বন্ধ করে এটা নিউরনসকে দিয়ে যত অ্যাক্টিভিটি করাবেন না, আপনার সিক্স সেন্স তত বেশি স্ট্রং হবে, অ্যাডভার্সিটি কোশ্চেন তত বেশি অ্যাক্টিভ হবে, অনুমান ইনটিউশন আপনার তত বেশি কাজ করবে। এতে কি হয় না, আপনাদের ব্রেন ব্যালেন্স হবে। কিরম ভাবে? কনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড দুটোর মধ্যে 19-20 থাকে। যখন আপনি এই অ্যাক্টিভিটিগুলো করছেন তখন দেখবেন দুটো ব্রেনই কিন্তু ব্যালেন্সড, একই থাকবে। যাদের মধ্যে রাগ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং এগুলো চলে, তারা কিন্তু এগুলো সহজে তারা ইয়ে করবেন না, মানে তারা এই জায়গা থেকে বেরিয়ে আসবেন। লজিক্যাল থট, ইতিবাচক থট, সেগুলোকে বেশি তারা ইয়ে করবেন, প্রেফার করবেন সেই মুহূর্তে। দেখবেন, এটা করে দেখবেন। আর এগুলো কিন্তু কোনো চক্রের কোনো ব্যাপার নেই, চক্র এখানে নেই। এখানে একটাই বিষয় আছে, বডির এনার্জি। বডির এনার্জি বা অরা, যেটাকে আমরা অরা বলছি, পজিটিভ অরা। যেমন ধরুন আপনাদের শরীর অসুস্থ হয়েছে, আপনি যাকে সব থেকে বেশি পছন্দ করেন ডাক্তার হিসেবে, তার চেম্বারে গেলে দেখবেন অর্ধেক লোক ভালো হয়ে গেছে, এসে গেছি, কোনো চিন্তা নেই। হয় কি হয় না? হয়তো যে শরীর অসুস্থ হয়ে গেছে, আপনি এমন একটা ডাক্তারকে চেনেন যে ডাক্তার খুব এফেক্টিভ, আপনার সঙ্গে খুব ম্যাচ করে, আপনি তার চেম্বারে চলে গেছেন, আপনার মনে হচ্ছে কোনো ব্যাপার নেই, আর কোনো ব্যাপার নেই, আর কোনো চিন্তা নেই। দেখুন আপনার বডিটাও আগের থেকে বেটার ফিল করতে আরম্ভ করেছে। এটাও নিউরোপ্লাস্টিসিটি। আপনার সাবকনসিয়াস মাইন্ডে ইনভলভ আছে, ওই ডাক্তার হচ্ছে আপনাকে ট্রিট করলে আপনার যে কোনো রোগই ভালো হয়ে যাবে, এটার সাবকনসিয়াস মাইন্ডে রেজিস্টার আছে। তো এইগুলো যখন আপনি প্র্যাকটিস করছেন, তো যে কোনো প্রোগ্রামিং আপনি ইজিলি করতে পারবেন, তখন আপনাকে আর ভাবতে হবে না। এই যে ধরুন আমি আপনাদেরকে করাচ্ছি, এই যে করাচ্ছি, তাহলে কি আমি নিজে প্র্যাকটিস করি বলেই তো করাচ্ছি, না প্র্যাকটিস করলে করাতে পারতাম? লজিক কি বলছে? আমি সারাদিনে প্র্যাকটিস করি প্রচুর, তাই আমি অনলাইনে করাচ্ছি, তাতেই কাজ হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে কি, তার মানে এইগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। যত বেশি আপনি নিজের উপর প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি হবে। তাহলে করবেন তো নাকি স্যার? বাড়িতে একটু চেষ্টা করেন, আর করে একটু আমাকে হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই জানাবেন। আমি এটা আশায় থাকবো, নিশ্চয়ই জানাবেন আপনারা যে করলেন কিনা। আর বা প্রত্যেক দিনই জানাতে হবে না, মানে একদিন ছাড়া জানালেও হবে যে প্র্যাকটিস করছেন কিনা। আরো অনেক টাস্ক দেব। আমি হয়তো এটাও বলতে পারি যে কারোর কোনো থটকে রিমুভ করুন। তাহলে আপনি যখন গিয়ে গিয়ে অভ্যাস হয়ে যাবে, আপনার ওই প্যাটার্নে গিয়ে গিয়ে অভ্যাস হয়ে যাবে, আপনি তখন অ্যাফার্মেশন দেবেন, সে তখন নিজের থটটাকে রিমুভ করতে আরম্ভ করবে। ইট ইজ পসিবল। ঠিক আছে? তো নেক্সট ক্লাসটা তাহলে কি বুধবারে হবে নাকি? বুধবার দিন আমি আপনাদের গ্রুপে লিখে দিচ্ছি, এক্সট্রা ক্লাস আপনাদের নিতে হবে। বুধবার দিন হলে আমার মনে হয় ভালো হয়। বুধবার দিন হলে আপনাদের হবে তো? অসুবিধা নেই তো বুধবার দিন? সমস্যা নেই স্যার। ঠিক আছে, যেহেতু সামনে সব সোমবার পড়ে যাচ্ছে, পুজো আছে, ওই জন্য। স্যার আপনার সাথে একটু পার্সোনাল কথা ছিল, কালকে কখন ফ্রি থাকবো, মানে আমাকে 4-5 মিনিট একটু পরে,
একটু পরে কল দিন, আমি এখন 12টা অবধি জেগে আছি, একটু পরে কল দিন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে স্যার, গুড নাইট এভরিওয়ান। ওকে স্যার, ভালো থাকবেন স্যার। একদম, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট, ওয়ালাইকুম আসসালাম।